কালীর জানতে বাকি রইল না। উমানাথ বগলা দেবীকে আহ্বান করেছেন। কালীর অবস্থা দেখে পলা পালাতে উদ্যত হলে পলক মাত্র পলার সামনে এসে দাঁড়ায় মহি। শোধন করবি না, আয় আয় আমায় মার, মার আমায়। গল্পের দর্পণ। এই দর্পণে প্রতিফলিত হবে নানা ধরনের হাসি, কান্না, প্রেম, ভয়, রোমাঞ্চ ও মায়াজালে ঘেরা অনেক গল্পগাথা। ঝুঁটি কাটা রহস্যের পর তরুণ এবং সুজন বেরিয়ে পড়েছে তাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। পরবর্তী গন্তব্য কোনপুর, তাই সেই জন্য তারা ট্রেন ধরেছে। ট্রেনে যেতে যেতে সুজন তার গুরু অর্থাৎ তরুণের জানতে চাইল তার নিজের ইতিহাস। কি বলল তরুণ? চলুন ট্রেনে যেতে যেতে আমরা তরুণের মুখ থেকে গল্পটা শুনে নিই। তরুণের পূর্ব ইতিহাস, মায়ার আঁচল। শঙ্করপুরে ঝুঁটি কাটা রহস্য উদ্ঘাটন করার পর আমি সুজন গুরুকে কি আর ছেড়ে দিই? কিভাবে সে শঙ্করপুরের রঞ্জিতা, সুপর্ণা, শর্মিলী সহ আরও কত মেয়েদের যে ঝুঁটি কাটার হাত থেকে রক্ষা করেছিল সে সম্পর্কে তো আপনাদের জানা। গ্রামের মানুষ বলতে গেলে পুরো গ্রামটাকে যেভাবে রক্ষা করল, শুধু কি তাই, আজ একটু আগে মানে এই ট্রেনে চাপার আগে সেই তান্ত্রিকের ভয়াবহ ছিন্ন ভিন্ন শরীরের দৃশ্য দেখে আমি যথেষ্ট আতঙ্কিত হয়েছিলাম। গুরুদেবের কোনো ভ্রুক্ষেপ নেই, যেন সব তার আগে থেকেই জানা। আমার জীবনে কেউ নেই, নেই সংসার, নেই বাবা মায়ের প্রতি কর্তব্যের টান। অসহায় অনাথকে সাহারা দিয়ে তরুণ গুরুদেবের নাম ধরা পাপ। আসলে আপনারা জানেনই তো, শঙ্করপুরে রথ দেখতে এসে কিছুদিন কাটানো, তারপর চায়ের দোকানে গুরুদেবের সঙ্গে দেখা। কর্মের পথে বা ধর্মের পথে চলতে গেলে সঠিক সময় না এলে কখনোই সেই ধর্মের পথের সাথীর সংযোগ হয় না। গুরু তখনই মেলে যখন সময় আসে। সে কিভাবে কোন বেশে তোমার সামনে এসে দাঁড়াবে তার ব্যাখ্যা করা অসম্ভব। আমার জীবনেও ঠিক সেভাবেই তাঁর আবির্ভাব। যাই হোক, সঙ্গ যখন নিয়েছি আর ছাড়ছি না। যা পেলাম তার ব্যাখ্যা করা বা দেওয়া কোনোটাই আমার দ্বারা সম্ভব নয়। গুরুদেব আমার থেকে বয়সে ছোট, তাই মুখ ফসকে বারবার নামটা বেরিয়েই পড়ে। সংযত হতে হবে। জ্ঞান ছোট থেকে বড় সবার কাছ থেকে নেওয়া প্রয়োজন, তাই বয়স শুধু শরীরের। যদি বয়সের দোহাই দিয়ে জ্ঞানকে ছোট করা হয় তাহলে মানসিকতাই ছোট হয়ে যায়। তাই কি গ্রহণ করব সেটা বয়স দিয়ে নয়, শিক্ষা দিয়ে যাচাই করা উচিত। এত কি ভাবছ? পুরাতনকে পিছনে ফেলে আসতে হয় বাবা, নচেত সঙ্গে নিয়ে চলতে পারবে না। তাই এত কথা মনের মধ্যে রেখো না। যা যেখানে শেষ হবে সেখানেই শেষ করে দাও। রেস্ট টেনে চলো না, কেমন? আমি অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে, কি হলো? কি করে জানলো আমি কি ভাবছি? সত্যি আমি কি বোকা! আমি জানি না বলেই তো আজ আমি এখানে আরও ওখানে। কি হলো? আরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে কি দেখছো? আমি এসব কি করে জানলাম? আন্দাজ আন্দাজ। আমি কোনো মন পড়তে পারি না ভাই। বলতে গেলে তেমন ক্ষমতা আমার নেই, তবে এতদিন মুখে ছিল।
হঠাৎ ধকল পোয়াতে হলে তার ভাবনাতেই সাধারণ মানুষ হাউতাশ করে। আর যতক্ষণ না কারোর কাছে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে না পারে ততক্ষণ নিজের মধ্যেই কথার জাল বুনে চলে। আচ্ছা, কিছু প্রশ্ন করতে পারি? অবশ্যই করো। বলি, তুমি আমার মতো ছাগলকে চেলা করলে কেন? দেখো, তুমি ছাগল কি পাঁঠা সেই চিহ্ন না দেখেই আমি বলছি, বেশি জ্ঞান থাকলে তো আর চেলা হওয়া যায় না, গুরু হয়ে যায়। কি গুরু? আর সব বিষয়ে দালালি করে। তাই আমার জ্ঞান নেওয়ার লোকের প্রয়োজন, দেওয়ার নয়। অটুট বিশ্বাসের প্রয়োজন। বিশ্বাস নিয়ে খেলোয়াড়ের আমার প্রয়োজন নেই। আমি কিন্তু পাঁঠা, আর আমার আগে পিছু কিছুই নেই, কেউ নেই। স্বামী বিবেকানন্দকে রামকৃষ্ণদেব বলেছিলেন, যাচাই করে নিবি। অত বিদ্যা আমার নেই। শুধু তোমার সম্পর্কে যদি কিছু বলো। দেখো, আমার সম্বন্ধে জানতে গেলে একটা গোটা ইতিহাস হয়ে যাবে, কিন্তু কি জানবে? তবুও যা বলতে বাধা বা আপত্তি না থাকে সেইটুকু। বেশ, তোমার এই বিনয়ী ভাব আমার বড় ভালো লাগছে ভাই। তুমি আমার সাথে থেকো। আর শোনো, আমার জীবনের টুকরো টুকরো কিছু গল্প বলি, শোনো। আমার সম্পূর্ণ নাম তরুণকান্তি ভট্টাচার্য। দেশভাগের আগে মুসলমানদের জুলুম ও তাদের অন্যায় অত্যাচার আর দখল করার রাজনীতিতে তখন ওই হিন্দু পেটাও ও হিন্দু মারও চলছে। আরে, যার থেকে তোরা সৃষ্টি হলি তাদের মারার ও অস্তিত্ব শেষ করে দেওয়ার রাজনীতি। এই রাজনীতিতে ভারতবর্ষ তখন টুকরো হচ্ছে আর আগুন জ্বলছে। সেই আগুনের যুদ্ধে নিরীহ মানুষকে মরতে দেখে আমার ঠাকুরদাদার বাবা অর্থাৎ আমার প্রপিতামহ উমানাথ ভট্টাচার্যের মনে আঘাত লাগে। কারণ তিনি প্রশাসনের হয়ে কাজ করতেন বটে, কিন্তু অন্যায়কে প্রশ্রয় দিতেন না। এই নতুন রাজনীতিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু অত্যাচার হজম করার মতো মানুষ তিনি ছিলেন না। বলতে গেলে বেশ দাপুটে ও রাশভারী মানুষ ছিলেন তিনি। পুলিশের চাকরিতে ইস্তফা দিয়ে প্রথমে তিনি চলে এলেন এ বাংলায়, কলকাতায়। কিন্তু কলকাতার কলসির জল গড়াতে গড়াতে একটা সংশয় তো দেখা দিলই, আর তার সঙ্গে আরেকটা সংশয় হলো সম্মান নিয়ে বেঁচে থাকার। আর 5টা মানুষ তাকে টেনে নামাতে চাইল রাজনীতিতে। উমানাথ এসব বুঝে আবার ফিরে গেলেন নিজের কাজে। তার সততার জন্য তাই কাউকে তেল দিতে হলো না, সহজেই পেয়ে গেলেন চাকরি। কলকাতা ছেড়ে তাকে আসতে হলো বীরভূমে। বীরভূমে এসে পুলিশ সুপারিনটেন্ডেন্ট পদে যোগ দিলেন। বীরভূমের জঙ্গল আর ডাকাত ছাড়াও বীরভূমের লাল মাটি আরো অনেক কারণে প্রসিদ্ধ। তার মধ্যে যেটি প্রধান তা হল তন্ত্র। উমানাথ বীরভূমের সাঁইথিয়া অঞ্চলের তদারকির ভার নেওয়ার পর রথিন নামক এক বন্ধুর ফোন আসে তার কাছে। সে আসছে ওই তারাপীঠ দর্শনে। তার উমানাথের সঙ্গে দেখা করার ইচ্ছা। উমানাথ তার কলেজের বন্ধুর সাথে সকালে দেখা করতে যেতে পারলেন না, গেলেন রাতে। রাতে তার বন্ধু বলল, ভাই উমানাথ, আমার আজ এক অন্যরকম অভিজ্ঞতা হলো। কিরকম? সুরেশকে তোর মনে আছে? কি সুরেশ? ও সরি, ওকে তুই চিনিস না। সুরেশ আমার বন্ধু। আমি কিছুতেই বুঝতে পারছি না উমানাথ, মানুষ মারা যাবার পর কিভাবে মানুষের মতো স্বাভাবিক আচরণ করে একসঙ্গে চলতে পারে। রথিন, কিছু বুঝতে পারলাম না, খুলে বলতো। খুলে বলতে হলে
আমার জীবন সম্পর্কে তোকে বলতে হয়। কালের গণ্ডি পেরিয়ে এলাম ভাই। আমার বন্ধু সুরেশের পরিবারকে নষ্ট করেছে কালীকিঙ্কর নামে এক তান্ত্রিক। সেই নাকি ছল করে আমাকে এখানে এনেছে, সব তার কাজ। আজ ওই তান্ত্রিকের সঙ্গে আমার দেখা হয়েছে ভাই। সারা রাস্তা সুরেশ আমার সঙ্গে ছিল, আমার সঙ্গে খেয়েছে, শুয়েছে। সেই সুরেশকে সন্ধ্যে থেকে না দেখতে পেয়ে ছুটি তারাপীঠের শ্মশানে। সেখানে গিয়ে প্রথমে তার সাক্ষাৎ না পেয়ে এদিক ওদিক ছোটাছুটি করি। তারপর হঠাৎ মুখোমুখি হই কালীকিঙ্করের সঙ্গে। কালীকিঙ্করকে সামনে দেখে একচোট কথা কাটাকাটি হয়, কিন্তু তারপর ও যা বলল তা শুনে আমার চক্ষু স্থির হয়ে গেল। শিরদাঁড়া দিয়ে নেমে গেল এক শীতল পারদের ধারা। কালীকিঙ্করই নাকি আমাকে এখানে নিয়ে এসেছে তার প্রায়শ্চিত্ত করার জন্য। তারপর শ্মশানে গিয়ে তার কথার কিছু কিছু অংশ আমার বোধগম্য হতে থাকে। তারপর কালীকিঙ্কর যজ্ঞাগ্নিতে সুরেশকে ডাকে। এরপর সুরেশ সেই যজ্ঞাগ্নি থেকে কথা বলা শুরু করে। জানিস উমানাথ, আমি তখন জানতে পারি সুরেশ নাকি অনেক দিন আগে মারা গেছে। আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু তারপর চোখের সামনে দেখলাম চিতার লেলিহান শিখার মধ্যে দিয়ে সুরেশের মুখ ভেসে উঠছে। আজ সে মুক্তি চায়। অনিন্দিতার মৃত্যুর পর সুরেশ নিজে জীবনকে শেষ করে ফেলে। তান্ত্রিকের কথা মতো প্রয়োজনীয় কাজ সেরে ক্লান্ত ও শ্রান্ত দেহে ফিরে এলাম হোটেলে। আচ্ছা, এরকম হয় নাকি রে? এরকম হয়। সুরেশের মৃত শরীরকে জাগিয়ে হয়তো তোর সাথে দেখা করিয়েছে। সে কি করে সম্ভব তা আমি তোকে বলবো না, কারণ আমি জানি তুইও সেই একই পথের পথিক। তন্ত্র সম্বন্ধে তোর থেকে ভালো জানা আমার পক্ষে সম্ভব নয়। আসলে কি জানিস ভাই, এই পরিস্থিতিতে পড়ে আমি সত্যি ভীষণভাবে অবাক হয়ে পড়েছি। আজ আমি এমনভাবে বিধ্বস্ত হয়ে আছি যেখানে আমার বিশ্বাস অবিশ্বাস সব ঘেঁটে গেছে। দেখ রথিন, তোর কথা অনুযায়ী সেই তান্ত্রিক মানুষের ক্ষতি করে ও তাদের থেকে মোটা অঙ্ক আদায় করে। তার মানে অসৎ তান্ত্রিক। জানিস তো, এদের কখনো ভালো হয় না। ওই একটা কথা আছে না, পরের জন্য কবর খুঁড়লে সেই কবরে নিজেকেই পড়তে হয়। কালের চাকা যখন তোর ঘুরেছে, ঠিক আছে, আমি দেখছি কি করতে পারি। তুই কালের গণ্ডি থেকে বেরিয়ে গেছিস রে। এবার আমি চেষ্টা করে দেখছি যে কালীকিঙ্করকে খুঁজে পাওয়া যায় কিনা। উমানাথ, সুরেশ আমার বাল্যবন্ধু ছিল। এভাবে একজন কূট তান্ত্রিকের প্ররোচনায় আমার বন্ধুর প্রাণ চলে গেল, আর আমি কিছু করতে পারবো না, তা হতে দেওয়া যায় না। তার মৃত্যু, তার পরিবারের মৃত্যু, তার কোনো প্রতিকার হবে না। আমি কাল চলে যাব, আর কখনো কোনোদিনও এখানে আসবো না, বিশেষত এই তারাপীঠে। আমার বন্ধুর জীবনটা একটা তান্ত্রিক শেষ করে দিল ভাই। তুই তা মেনে নিস না, উচিত দণ্ড দিস ভাই, ওকে উচিত দণ্ড দিস। তুই ছেড়ে দে, বললাম তো, তুই আমার উপর এটা ছেড়ে দে। রতিনের কথা শুনে সেদিন থেকে উমানাথ খোঁজ করতে থাকে সেই তান্ত্রিকের।
প্রায় 3 মাস পর পাওয়া গেল তার সন্ধান। কিভাবে? এবার আসি সেই কথায়। উমানাথ তখন তার সেরেস্তায় বসে কাজ করছেন। হঠাৎই থানার বাইরে এক বিরাট গোলযোগের আওয়াজ পেলেন। সেই শুনে বাইরে বেরিয়ে এসে দাঁড়াতেই তার সামনে এসে দাঁড়ালেন এক মাঝবয়সী ভদ্রলোক, নাম ধনা বাগদি। হ্যাঁ, এখন তারিখ আর দিনটা কি ছিল সেটা আমার মনে নেই, কারণ সম্পূর্ণ গল্পটা তো আমার বাবা পশুপতি ভট্টাচার্যের কাছ থেকে শোনা। তবে আন্দাজ করা যায় কি তারিখ ছিল। কিভাবে? ওফ, গল্পটা শুনবে নাকি তারিখ আর বার দুয়ে তুমি জল খাবে? হ্যাঁ, না না না, ভুল হয়ে গেছে। তারপর তারপর কি হলো? তা গন্ডগোল শুনে তার সামনে যে এসে দাঁড়ালো তার নাম কি? ধনা বাগদি। এই ধনা বাগদি ওখানকার বেশ বর্ধিষ্ণু শঙ্করনাথ বন্দ্যোপাধ্যায় পরিবারের পরিচারকের কাজ করে। তো সকালবেলা সে ওই শঙ্করনাথের মেয়েকে নিয়ে বাজারে গিয়েছিল কেনাকাটা করতে। 4টি কাপড়, বাড়ির জন্য কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার পর তার মেয়ের হঠাৎ ইচ্ছে হলো জিলাপি খাবে। জিলাপির দোকানে শঙ্করবাবুর মেয়েকে বসিয়ে এই ধনা গিয়েছিল হিসু করতে। তো হিসু করে এসে দেখে মেয়ে দোকানে নেই। আমার সোনা মা, আমার মেয়ে কোথায় গেল? মেয়ে কোথায় গেল? মেয়ে কোথায় গেল? মেয়ে কোথায় গেল? বাবু, বাবু, আমার মেয়েকে দেখেছো? বাবু, আমার মেয়েকে খুঁজে নেন বাবু, খুঁজে নেন। আমার মেয়ে কোথায় গেল? সারা জায়গা খুঁজে ফেলেছে, কিন্তু কোথাও মেয়েকে খুঁজে পাচ্ছে না। ধনা তো কান্নায় ভেঙে পড়ল। উমানাথের পায়ে পড়ে সে শুধু মাথা টুকছে আর বলছে, বাবু, বাবু, আমার মেয়েকে দেখেছো? বাবু, আমার মেয়েকে খুঁজে নেন বাবু, খুঁজে নেন। আমার মেয়ে কোথায় গেল? ধনা এত চিৎকার চেঁচামেচি বাজারে করেছে যে ধনার চেনাশোনা সমস্ত লোক ধনার সাথে থানায় এসে উপস্থিত হয়েছে। তার জন্য এত শোরগোল বেঁধেছে। কিছুক্ষণ পর ফিয়েট গাড়ি চেপে শঙ্করনাথ বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হলেন থানায়। তার বক্তব্য আর 5 জন মানুষের মতোই হবে তা ভেবে উমানাথ শঙ্করনাথ বাবুকে বললেন, চিন্তা করবেন না স্যার, আপনার মেয়েকে আমরা খুঁজে বের করে আনবই আনব। চিন্তা করছি না, কারণ আমি জানি আপনি এই চিন্তার অবসান করবেন। চলুন ভেতরে গিয়ে বসি। হ্যাঁ চলুন। উমানাথ ভাবলেন, শঙ্করনাথ মেয়ের বাবা, সে এত কুল কি করে? উমানাথ শঙ্করনাথকে নিয়ে ভেতরে গেলেন। বলুন কি বলবেন। দেখুন, আমি যে কথাগুলো বলবো সেগুলো একটু বাইরে না প্রকাশ পেলেই ভালো হয়। এখনো পর্যন্ত যে হারিয়ে গেছে সে আমার একমাত্র মেয়ে। তার মানে এই নয় যে আমার একটিমাত্র সন্তান। এর উপরে আরো 4টি ছেলে, নিচে আরো একটি ছেলে, ও আরো একটি হব হব করছে। তাই বললাম এখনো পর্যন্ত। আজ মাসখানেক ধরে বাড়ির সামনে একজনকে ঘুর ঘুর করতে দেখেছি। দেখুন, কাছারি সেরেস্তা এসব নিয়ে আমার কাজ। সংসারে বিশেষ সময় দিতে পারি না। সংসারের সমস্ত দায়িত্ব আমার গিন্নি ধবল কামিনী সেই দেখাশোনা করে। বেশ কদিন ধরে লোকটিকে বাড়ির বাইরে ঘুরঘুর করতে দেখে বাড়ির দারোয়ান বেশ হাঁক ডাক পাড়ে। এর আগে আমি থানাতেও এই রিপোর্ট লিখিয়ে দিয়ে গেছি, কোনো ফল হয়নি। হয়তো সেই রিপোর্ট আপনার হাতে এসে পৌঁছায়নি, তা না হলে অবশ্যই ফল হতো। আসলে আপনার উপরই বিশ্বাস করি,
বাকি নিচের তলাগুলো সব কাটা অকর্মার ঢেঁকি। তবে আমার পয়সার জন্য মনে হয় সে আমার মেয়েকে অপহরণ করেনি। মেয়ে অপহৃত হয়েছে অন্য কারণে। আচ্ছা, কারণটা কি? আপনার অনুমান নাকি নিশ্চিত? জীবনই নিশ্চিত নয় তো মানুষের মুখের কথা কি করে নিশ্চিত হয় বলুন? তাহলে আপনি আপনার অনুমানটাই বলুন। আমাদের এই গ্রামে এর আগেও অনেক মেয়ে চুরি হয়েছে। ধরকাটা অবস্থায় অনেকের শিয়াল কুকুরে খাওয়া দেহ পাওয়া গেছে। তাই এর পেছনে যে তান্ত্রিকদের কাজ সে সম্পর্কে আমি আপনার কাছে সন্দেহ প্রকাশ করছি। কারণ আমার বাড়ির সামনে ঘুরঘুর করা আর তারপরেই আমার মেয়ের অপহরণ হওয়া, এর মধ্যে অবশ্যই কারণ আছে বলে আমার মনে হয়। আচ্ছা, আপনি তাহলে কি মনে করছেন? কালী কিঙ্কর! উমানাথের মাথার মধ্যে যেন একটা বিদ্যুৎ খেলে গেল। সে বলল, তার মানে? হ্যাঁ, মানেটা খুবই স্পষ্ট। যাকে কদিন আমার বাড়ির সামনে ঘুরঘুর করতে দেখা গিয়েছিল সে এই কালী কিঙ্করের চেলা। সুতরাং সন্দেহটা জাগা কি স্বাভাবিক নয়? তবে যা করার আপনি শীঘ্র করুন, তা না হলে আমার মেয়েকে আর ফিরে পাবো না। এই বলে শঙ্করনাথ মাথা নিচু করে থানা থেকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই থানার সামনে থেকে ভিড়ও কমে গেল, কিন্তু ধনা বসে রইল। উমানাথ তার ঘোড়া নিয়ে বাইরে বেরোলেন। কোথায় গেলেন নিশ্চয়ই বুঝতে পারছো কি? কোথায়? সত্যি, আরে আজও বুড়বাকের পাল্লায় পড়েছি আজ। আরে ইনফরমারের কাছে গেল, যে তাকে খবর এনে দেয় তাকে কিছু পারিতোষিক দিয়ে উমানাথ অজানা রাস্তায় অগ্রসর হলেন, বন্ধুর কথার মান রাখতে ও মেয়েটিকে উদ্ধার করতে। অজানা রাস্তা এই কারণে বলছি, কারণ সঠিক তিনি সেই জায়গায় পৌঁছতে পারবেন কিনা তা উমানাথ নিজেও জানতেন না। ঘোড়া ছুটিয়ে উমানাথ সাঁইথিয়ার জঙ্গলের সামনে এসে দাঁড়ান। বড় বড় শাল, মেহগিনি গাছের জঙ্গলের মধ্যে আকাশ দেখা তখন ভার। রোদের আলো ভেতরে প্রবেশ করে না বললেই চলে। উমানাথের বুকের ভেতরটা হালকা ভয় করছিল কি করছিল না সেটা বলতে পারবো না, তবে তার মতো ডাক সাইটে লোকের পক্ষে ভয় হওয়া অস্বাভাবিক। যাই হোক, তো ভাগ্য বা সময় তা যাই বলো, উমানাথকে টেনে নিয়ে গেল সাঁইথিয়ার জঙ্গলে, ময়ূরাক্ষীর তটে। উমানাথ সেখানে পৌঁছে বেশ ঝঞ্ঝাটে পড়লেন। থানার বিপত্তি মিটিয়ে গুপ্ত তথ্য সরবরাহকারীর কাছ থেকে তথ্য সংগ্রহ করে এই জঙ্গলে আসতে প্রায় ওই ধরো বিকেল হয়ে গেল। ঘোড়া নিয়ে বিকেলের সময় আমার এখানে আসাটা একদম উচিত হয়নি। আমার অবশ্যই ফোর্স নিয়ে আসা উচিত ছিল। দূরে একটা মহিলার কান্নার আওয়াজ ভেসে আসছে। তা শুনে উমানাথ সেদিকে পা বাড়ালেন। গিয়ে দেখেন একটা মেয়েকে বেঁধে রেখেছে ও ময়ূরাক্ষীর জল দিয়ে তার শোধন পর্ব চলছে। না মা, স্নান করো, স্নান করো, গঙ্গা 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 গঙ্গা। সামনে পড়ে আছে একটা সব, মানে
মৃতদেহ। উমানাথ বুঝে গেলেন এখানে তান্ত্রিক আচার বিচার চলছে। কদিন এখানে থেকে বুঝে গেছেন উমানাথ কোন চালে কত কাঁকড়। সাবধান সবাই, সাবধান, কেউ এক পা নড়বেন না, নড়লে মুন্ডু এফোড় ওফোড় করে দেব। আমাকে বাঁচান, আমাকে বাঁচান দারোগা সাহেব, আমাকে বাঁচান, আমাকে বাঁচান দারোগা সাহেব, আমাকে বাঁচান। তান্ত্রিকের এক শাগরেদ চেঁচিয়ে বলল, চুপ কর মাগি, কোন সুয়ারের বাচ্চা তোকে বাঁচাই দেখি। দূরে বসে আছে মূল তান্ত্রিক। সে চুপ করে বিস্ফারিত চোখে বসে কিছুক্ষণ পর্যবেক্ষণ করছে। শাগরেদের কথা শুনে উমানাথ বলে উঠল, ওরে শালা খান কি ছেলে, আমি উমানাথ তোর মতো ছুঁচু ইঁদুরদের পায়ে পিষে মেরে দিই। যত বড় মুখ নয় তত বড় কথা। পালা, চুপ কর। দেখো, আমি কালী কিঙ্কর, ভূত পিশাচ বেতাল জাগানো এসব অনেক কাজ আমি করেছি। এখন এসবের মধ্যে আমি আর থাকতে চাই না, হতে চাই পিশাচ সিদ্ধ তান্ত্রিক। কালী কিঙ্কর, তোমার কারসাজির গল্প আমার জানা। এর আগে তুমি অনেক মানুষের ক্ষতি করেছ। তাদের হায় কখনো তোমাকে সাধনায় সিদ্ধ হতে দেবে না। আমার গুরু স্বরূপানন্দ, তিনি প্রাণ নিতে নয় দিতে শিখিয়েছেন। তার সঙ্গে তন্ত্রের কিছু বিদ্যাও আমার জানা। তার আন্দাজ নিশ্চয়ই তুমি করতে পারছো। আরছে আমি বলছি, আমার রাস্তা থেকে সরে দাঁড়াও, নচেত আমি তোমার জীবন শেষ করে দেব। জীবন শেষ করে, সব সাধনা করে, তাকে জাগ্রত করে ওই সবের সাথে ওই নারীর বিয়ে দিয়ে তুই কি করবি তা আমি জানি না। হ্যাঁ, অবশ্যই জানি। আমি তোকে এ সাধনায় উত্তীর্ণ হতে দেব না। সাধন শক্তি যাই থাকুক, আমার শক্তিও কম নয়। আমি তোকে পিষে মেরে ফেলব। রাখ তোর ফাঁকা আওয়াজ। আমাকে বশ করতে গেলে তোর আমার শরীরের নখ, চুল, ধুতির খুঁট এসবের প্রয়োজন। কারণ কারণ তুই পিশাচের উপাসনা করিস। তোর দ্বারা আমাকে বশ করা সম্ভব যে নয় তা আমি জানি রে কালী। অনেক ভয় এগোবি না, এগোলে আমি তোর মুন্ডু কেটে আগুনে বলি দেব। বেশ, তবে করে দেখা। উমানাথ ও কালী কিঙ্করের এই বচসার মধ্যে মহিলাটি অসহায়ের মতো কেঁদে চলল। উমানাথ এবার ঘটালেন এক অত্যাশ্চর্য ঘটনা। হাতে উঁচিয়ে রাখা বন্দুক হলস্টারে রেখে কোমর থেকে হলস্টার সহ বেল্ট খুলে ঘোড়ার পিঠে রাখা জিনে আটকে ঘোড়াকে ছেড়ে দিলেন। ঘোড়া চি চি আওয়াজ করে দৌড় দিল যে পথ দিয়ে তারা এসেছে সেদিকে। এরপর উমানাথ কালী কিঙ্করের প্রজ্বলিত আগুনের সামনে এসে ধ্যানে বসে পড়লেন। ওং হ্লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভায় জিহ্বাং কীলয় বুদ্ধিং বিনাশায় হ্লিং ওং স্বাহা। ওং হ্লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভায় জিহ্বাং কীলয় বুদ্ধিং বিনাশায় হ্লিং ওং স্বাহা। ওং হ্লিং বগলামুখী অবাক। সে বিপদের আশঙ্কা বুঝে তার চেলাকে বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কে দেখছিস? ওকে আটকা, আটকা ওকে, আটকা।
যাই কর্তা। পলা এগিয়ে এসে উমানাথের গা স্পর্শ করতে ছিটকে গিয়ে পড়ল 4 হাত দূরে, যেন ইলেকট্রিক শক খেয়েছে। পলার হাতেও চলছে প্রবল ঝটকা খাওয়ার পর চিনচিন একটা ভাব। তারপর ওই মহিলার মুখ থেকে বেরিয়ে এলো এক তুমুল জঙ্গল কাঁপানো আওয়াজ। ওর গায়ে হাত দিবি না, ওর গায়ে হাত দিবি না। চমকে উঠল পলা ও কালী। সেদিকে দুজনেই চোখ যেতে দেখে মহিলা বন্ধনমুক্ত হয়েছে। সে বলির খাড়া হাতে তুলে নিয়ে তফাতে দাঁড়িয়ে গজরাচ্ছে। সারা শরীর তার তেজোদীপ্ত, ললাট থেকে ঝরছে রক্তচক্ষু। আগুন যেন ঠিকরে বের হচ্ছে তার থেকে। এলো চুলে যেন বিদ্যুৎ খেলা করছে। ডান পা দিয়ে সে শব্দের মাথা থেতলে দিয়েছে। এই দীপ্ত মূর্তির সামনে দাঁড়িয়ে থাকতে গিয়ে পলা ও কালীর পিলে চমকে যায়। তারা ভাবতেই পারছে না যেটা কি হচ্ছে। এই ভয়াল রূপ দেখে পলা ভয়ে বলে ওঠে, এবার কি করব? হঠাৎ মন্ত্র পড়তে শুরু করে। মহিলা চোখের পলকে কালীর সামনে এসে দাঁড়ায় আর কালীর বুকে মারে এক লাথি। কালী প্রবল আর্তনাদ করে ছিটকে পড়ে 10 হাত থেকে 20 হাত দূরে। কালীর অবস্থা দেখে পলা পালাতে উদ্যত হলে পলক মাত্র পলার সামনে এসে দাঁড়ায় মহিলা। বলে, আমার মারবি না, তুমি চাপ করবে। আমার ছেড়ে দাও, ছেড়ে দাও। দেবীর ডান হাতে খড়গ আর দেবী বাম হাত তুলে পলার মুখের মধ্যে পুরে টান মেরে ছিঁড়ে নিল পলার জিভ। জঙ্গলের মধ্যে গাছের শিকড় ও বটের ঝুড়িগুলো সব যেন সক্রিয় হয়ে উঠল। তারা ধেয়ে এলো কালীর দিকে। উমানাথ তখনও ধ্যানে চোখ বুজে বসে আছেন। এবার গাছের শিকড় ও ঝুড়িগুলো সাপের মতো কিলবিল করতে করতে জড়িয়ে ধরল কালীকে। হঠাৎ করে কালীর এক একটা হাত ভাঁড় শব্দ। তারপর নিস্তব্ধ হলো জঙ্গল। আগুনের লেলিহান শিকার সামনে দেবী বগলা ওই মহিলা রূপে দাঁড়িয়ে তিনি বললেন, উমানাথ, উমানাথ, এবার ওঠ, ওঠ, তোর বিপদ কেটে গেছে। ওঠ এবার, এই সবকে দাহ করে এবার একে মুক্তি দে, মুক্তি দে। মা, তোর সন্তানকে তুই এভাবে মুক্ত করলি। এবার বলে দে এই নারীর যার উপর তুই বিরাজ করছিস তার অধিষ্ঠান কোথায় করাই? হেসে অন্তর্হিত হলেন। মহিলা ধপ করে অজ্ঞান হয়ে পড়ে গেল। উমানাথ ধ্যান থেকে উঠে পলা, কালী ও শব্দের দাহ সংস্কার করল। সকালের দিকে উমানাথের ঘোড়া যখন ফোর্স নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করতে যাবে তখন দেখে ওই মহিলাকে নিয়ে উমানাথ বেরিয়ে আসছেন। মহিলার সেটি সিঁদুরে রঙিন। তার মানে ওই মহিলা আমার প্রপিতামহী কাত্যায়নী।
চলো হাওড়া এসে গেছে, আবার এখান থেকে ট্রেন ধরতে হবে। এবার কোথায় যাব? মধুপুর। আজকের মতো গল্পের দর্পণের সময় শেষ। আগামী পর্বে নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে শনিবার রাত 10টায়। ততক্ষণের জন্য একটু বিরতি। নানা স্বাদের নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করুন। বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই লাইক আর কমেন্টস দিতে কিন্তু ভুলবেন না।